ওয়েলকাম টু ম্যাথমেটিক্যাল সায়েন্স ইউটিউব চ্যানেল। আমাদের মাধ্যমিক 2022কে লক্ষ্য করে টার্গেট 100 এর ক্লাস নম্বর 4 10টি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। সামনেই মাধ্যমিক পরীক্ষা, তার জন্য কতগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক এবং তার সমাধান পরপর আমি আলোচনা করব। চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করি। আজকে প্রথম প্রশ্ন কি আছে সেটা দেখে নিই। আজকের প্রথম অঙ্ক, 1 নম্বর অঙ্ক, 3x plus 5y is to 7x minus 5y সমান 7:4 হলে x is to y এর মান কত তা নির্ণয় করতে হবে। এটি অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে অঙ্কটি। তো চলো সময় নষ্ট না করে আমরা এর সমাধান কিভাবে করা যায় সেটা দেখি। তো প্রথমে আমাদের আছে 3x plus 5y is to 7x minus 5y ইকুয়াল টু কত আছে না, ইকুয়াল টু 7:4। তাহলে ইস টু মানে কি, বাই করে নেব, ভাগ সম্পর্ক। 3x প্লাস 5y এই পার্টটা নিচে চলে আসবে, 7x মাইনাস 5y ইকুয়াল টু 7/4। এবারে আমরা কি করব, বর্জ্য গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন বা কোণাকুণি গুণ করব। অর্থাৎ এই পার্টের সাথে 7, এই পার্টের সাথে 4, তাহলে 7 ইন্টু 7 এর সাথে এবং 4 এর সাথে। তাহলে পরের পেজে চলে যাচ্ছি। আমরা লিখব কি 4 ইন্টু 3x প্লাস 5y আর লিখব ইকুয়াল টু 7 ইন্টু 7x মাইনাস 5y। তাহলে 7 ইন্টু 7x মাইনাস 5y ইকুয়াল টু মানে সমান 4 ইন্টু 3x প্লাস y, 4 ইন্টু 3x প্লাস 5y। তাহলে কত হচ্ছে, 7 7 49, এগুলো আমরা বা অল লিখে দিই। 49 মাইনাস 35y, এটা আমরা কি লিখব, 12x, 4 3 12 আর 4 5 20y। আবার একটা বা লিখে দিই, বা অল লিখতে পারি। 49x, এদিকের 12x এদিকে আসুক, মাইনাস হয়ে যাবে, প্লাসটা এদিকে এলে দিক চিহ্ন করলে মাইনাস, দিক পরিবর্তন করলে, আর মাইনাস 35 এদিকে গেলে কী হবে, প্লাস ওয়াই। তাহলে প্লাস 35y বা কত হলো 37x ইকুয়াল টু কত হচ্ছে 37x, তাই তো। আর 20y আর 35y কত হচ্ছে 55y। তাহলে 37x ইকুয়াল টু 55y। তাহলে আমরা x বাই ওয়াই মানে কি লিখতে পারি, x বাই ওয়াই মানে লিখতে পারি হচ্ছে 55/37। কারণ দেখবো আমরা এখানে কোণাকুণি গুণ করলে কিন্তু আগের লাইনটাই ফিরে আসছে, 37x ইকুয়াল টু 55। তাহলে x ইস টু ওয়াই মানে কত হচ্ছে 55:37। অর্থাৎ আমাদের যে অনুপাতটা নির্ণয় করতে বলা হয়েছিল সেটা হলো x ইস টু ওয়াই। এখানে প্রশ্নে ছিল, প্রশ্নটা দেখে নিই আমরা, যে x ইস টু ওয়াই এর মান কত। তাহলে আমরা কত পেলাম, x ইস টু ওয়াই এর মানটা 55:37। চলো 2 নম্বর প্রশ্নে কি আছে দেখে নেওয়া যাক। 2 নম্বর প্রশ্নে আছে x ইকুয়াল টু 2 প্লাস √3 হলে প্রমাণ করো যে x² মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা আমাদেরকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে আমরা শুরু করি, যে আমাদের দেওয়া আছে x ইকুয়াল টু 2 প্লাস √3। তাহলে আমরা
কি লিখতে পারি, এক্স মাইনাস টু ইকুয়াল টু √3। দুই এদিকে নিয়ে এলে, দিক পরিবর্তন করলে, এই সাইডে নিয়ে এলে, ডান পক্ষে জিনিস বাম পক্ষে নিয়ে এলে -2, প্লাসটা মাইনাস হয়ে গেল। এবার প্রমাণটা তৈরি করার জন্য আমি কি করব, উভয় পক্ষকে বর্গ করব। উভয় পক্ষে বর্গ করিয়া পাই, বর্গ করিয়া পাই, এটা কিন্তু পাশে লিখে দিতে হবে পরীক্ষার খাতায়, উভয় পক্ষে বর্গ করিয়া পাই। তাহলে বর্গ করে দিচ্ছি, বর্গ করে দিলাম এক্স মাইনাস টু স্কোয়ার √3 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার সূত্র কি না, এ স্কোয়ার মাইনাস টু এবি করলে -2 ইন্টু এ হচ্ছে এক্স, বি হচ্ছে 2, 2 স্কোয়ার, আর √3 স্কোয়ার করলে হচ্ছে 3। তাহলে কত দাঁড়াচ্ছে এখানে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 3। সেটাই লিখবো আমি পরের পৃষ্ঠা, যে এক্স স্কোয়ার মাইনাস 4x কত প্লাস 4 ইকুয়াল টু 3, বা লিখে দিতে হবে, বা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, 3 গেলে কী হবে, মাইনাস হয়ে যাবে, কিছু নেই মানে 0। অতএব এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0 প্রমাণিত হয়ে গেল। কত সহজে প্রমাণ করা গেল, জাস্ট দুইটা দিক পরিবর্তন বাম দিকে আনবো, আনলে বিয়োগ হয়ে যাবে। এবার উভয় পক্ষে বর্গ করে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করব, প্রয়োগ করলে কিন্তু খুব সহজেই আমরা প্রমাণটা পেয়ে যাচ্ছি, এটা প্রমাণিত হলো, প্রুভড। এবার আমরা 3 নম্বর প্রশ্ন কি আছে দেখব। পরবর্তী 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি ভালো করে দেখে নিন। প্রশ্নটি হলো যে 5% চক্রবৃদ্ধি সুদের হারে 800 টাকার 2 বছরের সুদ কত হবে। 5% চক্রবৃদ্ধি সুদের হারে 800 টাকা 2 বছরের সুদটা কত হবে। সুদ মানে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে, কিন্তু যেহেতু আমাদের এখানে চক্রবৃদ্ধি সুদের হারে কথাটা বলা রয়েছে, সুদের হারটা কিসে দেওয়া হচ্ছে, চক্রবৃদ্ধি সুদের হারে। সুতরাং চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা আমরা প্রয়োগ করব। কি আছে দেখে নিই, যে চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের সূত্রটি কি, চক্রবৃদ্ধি সুদ সমান P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দ্য পাওয়ার n মাইনাস পি। পিটা কি, পিটা হচ্ছে আসল, এনটা কি, এনটা হলো সময়, আরটা কি, আর হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে এখানে কিন্তু সব কিছুই দেওয়া আছে। এখানে পি সমান কত, এখানে পি সমান কিন্তু 800, এখানে আর মানে কত, আর মানে কিন্তু হচ্ছে 5%, এখানে এন মানে কত, এন মানে হচ্ছে কিন্তু 2 বছর। তাহলে আমরা যদি এইগুলো বসিয়ে দিই এখানে, পি এর জায়গাতে, আর এর জায়গাতে, এন এর জায়গাতে, তাহলে কিন্তু আমরা এই চক্রবৃদ্ধি সুদটা কিন্তু নির্ণয় করতে পারবো। চলো দেখে নেওয়া যাক। তো চক্রবৃদ্ধি সুদ সমান, চক্রবৃদ্ধি সুদ সমান কি ছিল, পি, পি মানে 800, 1, আর মানে হলো কত, আর মানে হচ্ছে 5, তাহলে 5/100 স্কোয়ার মাইনাস 800। তাহলে 800 কমন নিচ্ছি, এখানেও আছে, এখানেও আছে, কাটাকুটি করে দিচ্ছি একটু তার আগে। 5 20 100, 1 থাকে, তাহলে 1 প্লাস 1/20 স্কোয়ার মাইনাস 100 কমন নিলে তাহলে কত হচ্ছে 800, 20 20, 21/20, 21/20 স্কোয়ার মাইনাস 1 কত হচ্ছে, তাহলে 800, 21 21 441, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ধরেও কিন্তু করা যেত, যেটা সহজ সেটা করে দিচ্ছি। 800, এটা ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে নিচে 400, 441, 400 কে 400,
তাহলে হলো 800 গুণ 41/400, 400 দুগুণে 800, তাহলে 41 দুগুণে কত হচ্ছে 82 টাকা, অর্থাৎ 82 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে কত হচ্ছে, ওই 5% চক্রবৃদ্ধি সুদের হারে 800 টাকা 2 বছরের সুদটা কত, চক্রবৃদ্ধি সুদটা 82 টাকা, 82 হলো অ্যান্সার। সময় নষ্ট না করে আমরা 4 নম্বর প্রশ্ন কি আছে দেখে নিই। 4 নম্বর প্রশ্নটি হলো, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান হলে ওই গোলকটির মানে অর্ধগোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে তা নির্ণয় করতে হবে। অর্ধগোলকের সমগ্র তলের সূত্রটা কি আমাদের জানতে হবে। অর্ধগোলকের সমগ্র তল বলতে বোঝায় যদি নিরেট হয় আর ফাঁপা হয় সেক্ষেত্রে কিন্তু দুরকম হয়। তো এখানে যেহেতু নিরেট সম্পর্কে কিছু বলা নেই, সুতরাং আমরা ওই গোলকের যে অর্ধগোলকের যে সমগ্র তলের ক্ষেত্রফল সেটা হচ্ছে 4πr²। যদি বলা থাকতো এখানে নিরেট তাহলে কিন্তু আমরা 3πr² করতাম, এখানে নিরেট সম্পর্কে কিছু বলা নেই, সুতরাং আমরা 2πr² ধরেই অঙ্কটা এগোবো। যে অর্ধগোলকের যদি সমগ্র তলের গোলকের যদি সমগ্র তলের ক্ষেত্রফল 4πr² হয়, তাহলে অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল হবে 2πr²। তাহলে প্রথমে কি করতে হবে অঙ্কটা করার জন্য, ধরে নিতে হবে, ধরি অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান r একক, হয়ে গেল। অর্ধগোলকটির ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে অর্ধগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত পাচ্ছি, গোলকে যদি 4πr², অর্ধগোলকের কত হবে 2πr²। এই সমস্যাটি একটু বিতর্কমূলক, কারণ এই যেখানে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং তার আয়তনের সাংখ্যমান সমান ব্যাসের দৈর্ঘ্য কত, তো অর্ধগোলকটির ব্যাসার্ধ যদি আমি r ধরি, তাহলে অর্ধগোলকের যে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলটা মানে কি একটু দেখে নিই। যদি এক্ষেত্রে ফাঁপা হয় তাহলে কিন্তু 2πr², যদি নিরেট হয় তাহলে আরও πr² যুক্ত হচ্ছে, তাহলে 3πr²। তাহলে আমরা কি করব, তাহলে এখানে যেহেতু সমগ্র তলের ক্ষেত্রফল বলা রয়েছে, তার মানে ওরা অলিখিতভাবে বলেই দিচ্ছে যে এই বক্রতল প্লাস সমতল, যেটা অর্থাৎ গোলকটা নিরেট গোলক, এটা লুকানো আছে কথার মধ্যে, যে সমগ্র তল মানে কি 2πr² প্লাস πr² মানে হলো 3πr²। তাহলে অর্ধগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত লিখব, অর্ধগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল লিখব 3πr² বর্গ একক, আর তার আয়তনের সংখ্যামান, আয়তন মানে কত, অর্ধগোলকের আয়তন সূত্র, অর্ধগোলকটির আয়তন 2/3πr³ ঘন একক। আচ্ছা, আমাদের এখানে বলে দেওয়াই আছে যে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তনের সাংখ্যমান সমান।
তাহলে কি দাঁড়াচ্ছে, 2/3 পাই আর কিউব সমান 3 পাই আর স্কোয়ার। এদিকের পাই কেটে যাচ্ছে, তাহলে 2/3 আর কিউব মানে হলো 3r স্কোয়ার, এগুলো বাদ দিয়ে করতে হবে। তাহলে আর যদি একটা কেটে যায় তাহলে আর মানে কি পাচ্ছি, 3 গুণ, এটা উল্টে যাবে এই পার্টটা, 3-এর 2, কত হলো 9-এর 2, 9/2। তাহলে এটা গেল কি 9/2, এটা গেল ব্যাস, এই ব্যাসার্ধ, আর মানে কত হলো 9/2। তাহলে ব্যাস মানে কত, ব্যাস মানে তো 2r, ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2 গুণ 9/2, 2 2 কাটা, তাহলে 9 একক হচ্ছে ওই অর্ধগোলকটির ব্যাস। তাহলে আমাদের যে প্রশ্ন ছিল তার উত্তর আমরা কিন্তু নির্ণয় করতে পারলাম। পরবর্তী 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 5 নম্বর প্রশ্নটি কিন্তু ভেদ চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। এই অঙ্কটি জানা অঙ্ক, একটুখানি টেকনিক ব্যবহার করে করলে অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক যে এক্স স্কোয়ার সমানুপাতি আছে ওয়াই জেড, জেড স্কোয়ার সমানুপাতি জেড এক্স, ওয়াই স্কোয়ার সমানুপাতি জেড এক্স এবং জেড স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই। বলে দেখাও যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। তাহলে আমাদের তিনটে কিন্তু ভেদ ধ্রুবক এখানে আনতে হবে, এটা হলো কাজ। কটা ভেদ ধ্রুবক আনতে হবে, তিনটে ভেদ ধ্রুবক আনতে হবে। চলো দেখে নিই। তাহলে এক্স স্কোয়ার সমানুপাতি ওয়াই জেড, তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার সমান k1 ওয়াই জেড, k1টা কি অশূন্য ভেদ ধ্রুবক, বা k1 সমান ভেদ ধ্রুবক লিখে দিলেও হবে, ভেদ ধ্রুবক গেল। তারপর কি আছে, ওয়াই স্কোয়ার সমান জেড এক্স, তাহলে ওয়াই স্কোয়ার সমানুপাতি যদি জেড এক্স হয় তাহলে ওয়াই স্কোয়ার সমান k2 জেড এক্স। ওই একইভাবে কি লিখব, k2 সমান ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক গেল। জেড স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই, তারপর কি আছে না জেড স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই, তাহলে জেড স্কোয়ার সমান কি লিখব, k3 এক্স ওয়াই, তাহলে k3 মানে কি লিখব, k3 সমান ভেদ ধ্রুবক। ভেদ ধ্রুবক। আচ্ছা, তাহলে প্রথম যে সমীকরণটা ছিল কি, এক্স স্কোয়ার সমান k1 ওয়াই জেড, ওয়াই স্কোয়ার সমান k2 জেড এক্স, তারপর জেড স্কোয়ার সমান k3 এক্স ওয়াই। তাই যদি গুণ করে দিই তিনটে সমীকরণ, তাহলে এর প্রথমে কি আছে এক্স স্কোয়ার, এর প্রথমে আছে ওয়াই স্কোয়ার, আর এর প্রথমে আছে জেড স্কোয়ার, তাহলে আসবে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তারপরে আছে k1 k2 k3, k1 k2 k3 লিখে দিচ্ছি, k1 k2 k3। আচ্ছা, এক্স জেড আর ওয়াই জেড, ভালো করে লক্ষ্য করো, এখানে আছে এক্স জেড, এখানে আছে ওয়াই জেড, মানে কি দুটো করে জেড পাচ্ছি, এক্স ওয়াই এখানে একটা আছে আর এখানে একটা এক্স ওয়াই, মানে সব দুটো করে পাচ্ছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে কি হচ্ছে, এই পার্টের যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই পার্টের যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কেটে যাচ্ছে, কেটে গেলে কি থাকছে, 1 ইকুয়াল টু k1 k2 k3, অর্থাৎ k1 k2 k3 ইকুয়াল টু কত পাচ্ছি, 1। অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত পাওয়া গেল, লিখতে হবে কি, অতএব যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান 1। এটি একটি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন মাধ্যমিক পরীক্ষার জন্য। এবার আমরা দেখে নিই 6 নম্বর অঙ্কের মধ্যে কি আছে।
এটি জ্যামিতি পাঠ থেকে নেওয়া একটি অঙ্ক। বলা আছে যে ত্রিভুজ এবিসি এর অন্তকেন্দ্র ও, অন্তকেন্দ্রটা কি ও, কোণ বিওসি সমান 150 ডিগ্রি হলে কোণ বিএসি এর মানটা কত? ত্রিভুজ এবিসি এর অন্তকেন্দ্র হচ্ছে ও, তাহলে বিওসি 150 ডিগ্রি, তাহলে এবিসি। ছবিটা কিন্তু খুব সুন্দর। অন্তকেন্দ্র মানে কি একটু আমি আঁকছি। অন্তকেন্দ্র মানে যে ত্রিভুজের উপর ভেতরে যে বৃত্ত অঙ্কন করা হয় তার কেন্দ্র। তো আমরা ওই জ্যামিতি পাঠে অন্তর্বৃত্ত আঁকতে দেখেছি যে এই যে কোণ দুটো নেওয়া হয়, এই কোণ দুটো সমদ্বিখণ্ডক কিন্তু এখানে ছেদ করে, সেই বিন্দুটা কিন্তু অন্তকেন্দ্র। সুতরাং অন্তকেন্দ্র মানে হলো এই দুটো কোণের সমদ্বিখণ্ডক সরলরেখার কিন্তু ছেদবিন্দু। এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কাজে লাগবে অঙ্কের মধ্যে। দেখে নিই তাহলে ছবিটা। তাহলে ত্রিভুজ এ বি সি এর ও হচ্ছে অন্তকেন্দ্র এবং বি ও সির মানটা দেওয়া আছে কত? 150। তাহলে এই কোণটা যা, এই কোণটাও তাই। কেন? কারণ এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান দুটো বাহু, মানে কি বলবো, সমান বাহু হওয়ার দরুন যেহেতু এই যে কোণটা, এই যে কোণটা, এই কোণটার এই কোণটা কিন্তু সমান কোণ। কারণ এই কোণটার অর্ধেক আর এই কোণটার অর্ধেক মিলে কিন্তু, আর এই 150 ডিগ্রি মিলে কিন্তু এই ত্রিভুজটা, ওবিসি ত্রিভুজটা তৈরি করেছে। ও বিওসি যে ত্রিভুজের ক্ষেত্রে যদি লিখি আমি বিওসি ত্রিভুজ, তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, এই কোণটা যদি আমি এরকম নাম দিই, এটা এক্স ধরি, এটা এক্স ধরি, এটা তো 150 আছেই, 150, তাহলে কি দাঁড়াচ্ছে যে এক্স যোগ এক্স যোগ 150, এই এক্সটা কি, এক্সটা কিন্তু পুরো কোণের অর্ধেক, এই এক্সটা কি পুরো কোণের কিন্তু অর্ধেক, টোটাল হচ্ছে 180। তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে 30, কারণ 180 থেকে 150 বাদ যাচ্ছে, তাহলে এক্স হচ্ছে কিন্তু 15 ডিগ্রি। তাহলে এক্স যদি 15 হয়, পুরো যে কোণটা ত্রিভুজের এই বি কোণটা, অ্যাঙ্গেল বি, এটা কিন্তু হবে 30 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল সি এটাও কিন্তু 30 ডিগ্রি। তো এটা যদি 30 ডিগ্রি হয় অ্যাঙ্গেলটা, এটা 30 ডিগ্রি, মোট তাহলে কত হলো? 30 আর 30 60। তাহলে যে মোট যে তিনটে অ্যাঙ্গেল ত্রিভুজের, অর্থাৎ এই যে ত্রিভুজের এ বি সি, এটা 30 ডিগ্রি পাওয়া যাচ্ছে, এটাও 30 ডিগ্রি পাওয়া যাচ্ছে। তাহলে এ কোণ, বি কোণ আর সি কোণ, এটা 180। তাহলে বি কোণ মানে হলো কত? তাহলে এ কোণ বের করতে হবে, বি কোণ 30, এ কোণও 30, বি কোণও 30, সি কোণও 30, তাহলে 30 যোগ 30 সমান 180। তাহলে কোণ এ মানে হলো 180, এদিকে -60, তাহলে কোণ এ সমান 120 ডিগ্রি। এটা হচ্ছে কিন্তু অ্যান্সার। অর্থাৎ এই ত্রিভুজের, এবিসি ত্রিভুজের কোণ বিএসির মানটা কত? এটা 120 ডিগ্রি। এটাই কিন্তু উত্তরে লিখতে হবে। তো এটা গেল আমাদের 6 নম্বর প্রশ্ন, একটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তার সমাধান করলাম। এবার আমরা দেখে নেব 7 নম্বর অঙ্কে কি আছে। 7 নম্বর অঙ্কটি কিন্তু একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক। লম্ববৃত্তাকার শঙ্কু এবং শঙ্কু সম্পর্কিত অঙ্ক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ। দেখাও যে শঙ্কুটির উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের 3 গুণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ, তার নিজের।
তাহলে শঙ্কুটির উচ্চতা কি দেখাতে হবে? তার ভূমির ব্যাসার্ধের 3 গুণ। চলো শুরু করি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে ধরে নিচ্ছি, ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুটির ব্যাসার্ধ আর এবং শঙ্কুটির উচ্চতা কত? উচ্চতা h। ধরে নিলাম যে লম্ব বৃত্তাকার শঙ্কুটির ব্যাসার্ধ r এবং উচ্চতা h। তাহলে এই যে লম্ব বৃত্তাকার শঙ্কু, তার বক্রতলের ক্ষেত্রফলটা কি? লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হলো লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হলো পাই আর এল। এখন এলটা কি? এলটা হলো তির্যক উচ্চতা। তাহলে এল মানে কি? তির্যক উচ্চতা মানে কি না পাই আর ইন্টু রুট ওভার ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা স্কোয়ার বর্গ একক। এল মানে কি? তির্যক উচ্চতা মানে হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এটা গেল শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। আরেকটি কি আছে না ওই শঙ্কুটির ভূমিতলের ক্ষেত্রফল। ভূমিতল কীরকম? শঙ্কু যদি আঁকি আমি এখানে, ভূমিতলটা হচ্ছে কিন্তু এটা বৃত্ত, তাহলে এটা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে শঙ্কুটির ভূমিতলের ক্ষেত্রফল লিখে নিই। শঙ্কুটির ভূমিতলের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে যে একটি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ। তাহলে কি লিখব? বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এই যে আমি পেয়েছি পাই আর স্কোয়ার, পাই আর ইন্টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর এখানে হচ্ছে √10 গুণ কার? ভূমির ক্ষেত্রফলের √10 গুণ। আচ্ছা, তাহলে প্রথমে পাই কেটে যাচ্ছে, কেটে গিয়ে আর স্কোয়ারের মধ্যে আর একটা থাকছে, তা রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মানে হচ্ছে √10r। এবারে কি করতে হবে? উভয় পক্ষে স্কোয়ার করলে উভয় পক্ষে কি লিখতে হবে? বর্গ করে। তাহলে বর্গ করলে এই রুট ওভারটা পুরো আউট হয়ে যাচ্ছে। আউট হয়ে গিয়ে কী থাকছে? আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আর √10 ইন্টু আর। তাহলে √10 মেরে স্কোয়ার করলে 10 হবে, আর স্কোয়ার করলে হচ্ছে আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার মানে কি পাচ্ছি? 10r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার মানে কি হচ্ছে? 9r স্কোয়ার। আমাদের বের করতে হবে কি? দেখাতে হবে শঙ্কুটির উচ্চতা তার ব্যাসার্ধের 3 গুণ। তাহলে এইচ হোল স্কোয়ার ইকুয়াল টু 3r হোল স্কোয়ার। তাহলে আমি কি লিখতে পারি? এইচ ইকুয়াল টু 3r। ঘা দেখি, তাহলে নিধানগুলো সমান। এইচ ইকুয়াল টু 3r। এইচটা কি? উচ্চতা। আরটা কি? ব্যাসার্ধ। কত গুণ হলো? 3 গুণ হলো। অতএব কি লিখতে পারি? উচ্চতা সমান 3 গুণ ব্যাসার্ধ। অতএব শঙ্কুটির উচ্চতা সমান
ব্যাসার্ধের 3 গুণ প্রমাণিত হলো। এটি কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্ক, কমন হলেও হতে পারে, আগে থেকে কিছু বলা যাবে না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কমন হলেও হতে পারে, এইটুকু বলা যেতে পারে। ওকে, চলো পরবর্তী 8 নম্বর অঙ্কে কী আছে দেখে নিই। 8 নম্বর প্রশ্নটি নেওয়া হয়েছে লাভ অংশীদারি কারবার থেকে, লাভ বিষয়ক অঙ্ক, লাভ ক্ষতি বিষয়ক অঙ্ক আর কি। যাই হোক, অংশীদারি কারবার থেকে নেওয়া হয়েছে। একটি অংশীদারি কারবারে এ বি ও সি এর মূলধনের অনুপাত 3:5:8, এ এর লাভ বি এর লাভ অপেক্ষা 90 টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত, এটা নির্ণয় করতে হবে। ভালো করে পড়তে হবে কিন্তু, এ এর লাভ বি এর লাভ অপেক্ষা 90 টাকা কম, তার মানে লাভটা বেশি হচ্ছে কিন্তু বি এর, এ লাভ বি এর লাভ অপেক্ষা 90 টাকা কম, তাহলে ব্যবসায় মোট লাভ কত হলো সেটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। চলো শুরু করি। তো প্রথমেই ধরে নিচ্ছি যে ওই ব্যবসায় মোট লাভ সমান x টাকা। তাহলে এ এর লাভ কত? এ এর লাভ সমান মোট লাভ ইন্টু আনুপাতিক ভাগফল, কত হচ্ছে এর আনুপাতিক ভাগফল, 3 হচ্ছে অনুপাত, মোট অনুপাত হচ্ছে 8 5 13, 3 16, যোগ করতে হয় 3 5 8, তাহলে 3 বাই লিখে দিই পুরোটা, 3/3 যোগ 5 যোগ 8, এই যে এর অনুপাত হচ্ছে 3, এ বি সি, তাহলে প্রথমে এ, তারপর বি, তারপর সি, তাহলে কত হলো x ইন্টু 3 আর 16, তাহলে 3x/16 টাকা। বি এর লাভটা কত দেখে নিই। বি এর লাভ সমান মোট লাভ ইন্টু অনুপাত কত বি এর, এই যে 5, তাহলে 5 বাই কত, মোট অনুপাত 16, তাহলে 5x/16 টাকা। এটা কার? বি এর মোট লাভ। তাহলে এবার প্রশ্ন অনুসারে, যে অঙ্ক অনুসারে কি বলা আছে, যে এর লাভ বি এর লাভ অপেক্ষা 90 টাকা কম, তাহলে বি এর লাভটা বেশি, তাহলে বি এর লাভ আর এর লাভের পার্থক্য কত, 90 টাকা। তাহলে বি এর লাভ হয়েছে 5x/16 আর এর লাভ হয়েছে 3x/16, এই ডিফারেন্সটা কত, 3x/16, 5x/16 আর 3x/16, ডিফারেন্সটা হচ্ছে 90। তাহলে 60 লসাগু করলে দাঁড়াচ্ছে 5x - 2x = 90, বা 3x, সরি একটু ভুল হয়ে গেল, এটা 3x, তাহলে কত হলো 2x/16 = 90, বা x = 90 × 16/2, তাহলে 45, তাহলে 45, x = 45 × 16, গুণ করলে কত দাঁড়াচ্ছে দেখে নিই, 45 × 16, 5 × 30, হাতে রইল 3, 270 আর 45, 0, 5 × 7 = 12, 2 হাতে রইল 1, 720 টাকা, তাই তো। তাহলে মোট লাভ হচ্ছে, এক্সটা কি ধরেছিলাম, এক্সটা হচ্ছে ব্যবসায় মোট লাভ, এই যে মোট লাভ x টাকা, তাহলে 720 টাকা হলো ওই ব্যবসায় মোট লাভ। এটা ছিল 8 নম্বর প্রশ্ন। এবারে আমরা যাব 9 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 9 নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ, দেখেই বুঝতে পারছো যে সমীকরণটা দ্বিঘাত সমীকরণের অঙ্ক, যে 2x² - 7x + 6 = 0 সমীকরণের বীজদ্বয় দেওয়া আছে আলফা ও বিটা,
তবে আলফা ইনভার্স প্লাস বিটা ইনভার্স, আলফা ইনভার্স প্লাস বিটা ইনভার্স বাই আলফা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা কিন্তু নির্ণয় করতে হবে। এই ধরনের অঙ্কগুলো সমাধান করার জন্য কিন্তু প্রথমেই এই সমীকরণ থেকে আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা মানে আলফা গুণ বিটা এইটা কিন্তু নির্ণয় করে নিতে হবে, তারপর আমরা এই ক্যালকুলেশন প্রয়োগ করব সেই মানটা। তো দেখে নিই এখানে সমীকরণে আলফা প্লাস বিটার মানটা কত। আলফা প্লাস বিটার মান হয়, আলফা প্লাস বিটার মান হয় মাইনাস বি বাই এ। এখানে অ্যাকচুয়ালি এ মানে কত, এ মানে হলো 2 আর বি মানে হলো কিন্তু -7 আর সি মানে 6। তাহলে আলফা প্লাস বিটা মানে হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি মানে হলো -7, তাহলে মাইনাস মাইনাস প্লাস 7 বাই এ মানে 2, মানে আলফা প্লাস বিটা মানে হচ্ছে 7/2 আর আলফা ইন্টু বিটা মানে সি বাই এ মানে 6 বাই, সি হচ্ছে 6 আর এ হচ্ছে 2, তাহলে 6/2, 6/2 মানে হলো 3। তাহলে আলফা বিটার মানটা হলো 3 আর আলফা প্লাস বিটা হলো 7/2। এবার এটা তো আমাদের হাতে থাকবে। আমার যে 1 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাসে প্রত্যেকটা এরকম ধরনের একটা করে অঙ্ক আছে এবং এটা মাধ্যমিক পরীক্ষার জন্য সম্ভাব্য একটা প্রশ্ন। তো ওই ক্লাসগুলো আমার চ্যানেল থেকে দেখলে ভালো হবে, আরও পরিষ্কার করে কিন্তু আমরা বুঝতে পারবে। আমি এগুলো বারবার করে বোঝাচ্ছি জিনিসটা, যে আলফা প্লাস বিটা মানে মাইনাস বি বাই এ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে এই যে বি এর মানটা কিন্তু এখানে -7, এই জায়গাটায় কিন্তু টেকনিক্যাল একটা জায়গা, ঠিক আছে। তো যাই হোক, চলো তাহলে আমরা আলফা প্লাস বিটা মানে হলো 7/2 পেলাম আর আলফা ইন্টু বিটা মানে 3 পেলাম। তো এই জায়গাটা এবার আমরা ক্যালকুলেশন করি। আমাদের আছে আলফা ইনভার্স, বিটা ইনভার্স আর একটা হলো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। তো আলফা ইনভার্স মানে কি লিখে নিই, 1/আলফা, বিটা ইনভার্স মানে 1/বিটা অনন্যক, আর আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আলফা বিটা লসাগু, তাহলে এখানে কত হচ্ছে আলফা প্লাস বিটা আর আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে আলফা প্লাস বিটার মানটা কিন্তু আমরা এবার বসাবো কত, 7/2। আলফা বিটার মান কত 3 আর এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারটা কত হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -2 আলফা বিটা। এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, এটা হচ্ছে 7/2 ইন্টু 3, মানে এই জায়গাটা লিখতে পারবো আমরা 7/6, তাই তো 7/6। আচ্ছা, পরের লাইনে লিখবো আমরা, এখানে তো লেখা যায় না এভাবে, পরের লাইনে লিখবো। তাহলে আলফা প্লাস বিটার মানটা আবার বসাই, পরের পৃষ্ঠে যাই। তাহলে 7/6 হচ্ছে ওপরে, আলফা প্লাস বিটার মান হচ্ছে 7/2 তার হোল স্কোয়ার আর 2 আলফা বিটা মানে হচ্ছে 3, মানে আলফা বিটার মান যেহেতু 3 তাহলে 2 ইন্টু 3 মানে হচ্ছে 2 গুণ 3 মানে হচ্ছে 6। তাহলে 7/6 আর হচ্ছে এটা 49/4 -6। ক্যালকুলেশনটা কিন্তু টাফ আছে, একটু ভালো করে নিজেরা করতে হবে, যতটা সম্ভব আমি করার চেষ্টা করছি। 4 4 6 24, তাহলে 49 বিয়োগ 24, তাহলে 7/6 কত হচ্ছে 5, কত হলো 5 আর এদিকে 2 25, 25/4, ঠিক হচ্ছে তো 25/4। তারপর কি হবে 25/4 যদি হয় সমান 7/6 ইন্টু 4/25, একটুখানি কাটাকুটি করলে 2 দুগুণে 4, 3 দুয়ে 6, তাহলে 7 দিয়ে 14/75, 14/75 হলো কিন্তু এর আনসার, এক্স্যাক্ট অ্যান্সার একদম।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 9 নম্বর অঙ্কটা। এরকম ধরনের অঙ্ক কিন্তু আমার চ্যানেলে ক্লাস 1-এ 10টি অঙ্কের মধ্যে একটি আছে, ক্লাস 2-তে আছে, ক্লাস 3-তে আছে, আজকের এই ক্লাস 4 চলছে, ক্লাস 4-এও কিন্তু এরকম ধরনের একটা অঙ্ক দিলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তো ঠিক আছে, এবার লাস্ট কোশ্চেন আজকে ক্লাসের। 10টি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে ক্লাস শুরু হয়েছিল, আজকে তার লাস্ট কোশ্চেন, ক্লাস নম্বর 4, শেষ প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। তো 10 নম্বর অঙ্কটি ভেদ থেকে নেওয়া হয়েছে। অঙ্কটি ইম্পর্টেন্ট একটি অঙ্ক, বইতে কিন্তু, সরকারি বইতে কিন্তু এই ধরনের অঙ্ক আছে। অঙ্কটি ইম্পর্টেন্ট অঙ্ক। x সমানুপাতে কি আছে? 1/y²। তাহলে সমানুপাতের চিহ্ন যদি উঠে যায় তাহলে কি আসবে? ভেদ ধ্রুবক k × 1/y²। এবারে এই যে সমীকরণটা আমরা পেলাম, এখানে কন্ডিশনে কিন্তু বলে যাচ্ছে y = 5, x = 1/25। তাহলে x = যদি 1/25 বসিয়ে দিই, 1/25, তাহলে k × 1/y², তাহলে y হচ্ছে 5। তাহলে একটা জিনিস কি হলো, 1/25 = k × 1/25, কেটে গেলে k এর মান কত হচ্ছে? k = কিন্তু 1। তাহলে k = কিন্তু 1 হয়ে গেল। যদি k = 1 হয় তাহলে সমীকরণটা কী পাওয়া যাবে? তাহলে x = k এর জায়গাতে 1, তাহলে x = 1/y²। তাহলে x = 1/y², k এর মান তো 1। এবারে কি কন্ডিশন? y এর মান দেওয়া আছে 4, x এর মানটা বের করতে হবে, খুব সহজ। তাহলে x = y এর মান তো 4, তাহলে 4² বসে দিলাম, ব্র্যাকেটে লিখে দিই, যেহেতু y = 4, তাহলে x = কত হচ্ছে? 1/16। তাহলে x এর মানটা কিন্তু নির্ণয় হয়ে গেল। তাহলে এই ছিল আজকে ক্লাসের মোট 10টি গুরুত্বপূর্ণ অঙ্ক। আরও অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। যাই হোক, সবাই ভালো করে প্রিপারেশান নাও। 2022 মাধ্যমিক পরীক্ষার্থীদের সবার জন্য রইল অনেক 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 শুভেচ্ছা। ভালো করে মাধ্যমিক পরীক্ষা দাও, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দিকে এগিয়ে যাও। থ্যাংক ইউ।